আজকে আমরা কথা বলবো বিজ্ঞানের সবথেকে আকর্ষণীয় তত্ত্ব নিয়ে। অ্যালবার্ট আইনস্টাইনকে চেনে না এমন লোক পাওয়া দুষ্কর। না, তিনি কোনো সুপার হিরো নন, তিনি একজন বিজ্ঞানী। একজন বিজ্ঞানী হয়েও তিনি আমাদের সবার কাছে একজন সুপার হিরোর মতোই। তার বিখ্যাতির কারণ আমরা অনেকে জানলেও সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি না। আসলে তার খ্যাতির কারণ বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব। তিনি একাই এর পূর্ণতা দিয়েছেন। যদিও তিনি এর জন্য নোবেল পুরস্কার পাননি, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। যাই হোক, আজকে আমরা আপেক্ষিক তত্ত্ব নিয়ে আলোচনা করব। আসলে আইনস্টাইন চেয়েছিলেন ঈশ্বরের মনকে পড়তে। তিনি চেয়েছিলেন সমগ্র মহাবিশ্বকে একটি মাত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে। তিনি এমন একটি তত্ত্বের খোঁজ করেছিলেন তার সারাটি জীবনে, যা দিয়ে বৃহৎ গ্রহ থেকে অতি ক্ষুদ্র পরমাণু সবকিছুকে ব্যাখ্যা করা যায়। তিনি এমন একটি ছোট্ট সমীকরণের পেছনে তার সারাটি জীবন ব্যয় করেছেন। একে বলা হয় ইউনিফাইড ফিল্ড থিওরি। যাই হোক, আজকে আমরা সেদিকে যাব না। আজকে আমাদের আলোচনা আপেক্ষিক তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আপেক্ষিকতার ব্যাপারটা কি সে সম্পর্কে জানা যাক। আপেক্ষিকতার সাথে আরেকটা বিষয় জড়িত, এটা হলো পরম। পরম বিষয়টা হলো ঠিক আপেক্ষিকতার উল্টো। মনে করুন আপনি মাগুর মাছ খেতে পছন্দ করেন, অথচ আপনার একজন বন্ধু মাগুর মাছ দেখলেই বমি করে দেয়। এই যে ব্যাপারটা, আপনার কাছে একটা জিনিস ভালো লাগে অথচ আপনার বন্ধুর কাছে ভালো লাগে না, এই পার্থক্যটাই হলো আপেক্ষিকতা। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন, আপনিও পানি পান করেন, আমিও পানি পান করি, আমরা সবাই পানি পান করি। এই ব্যাপারটাকে আমরা পরম বস্তুর সাথে তুলনা করতে পারি। সুতরাং আমরা বলতে পারি মাগুর মাছ খাওয়ার ব্যাপারটা হলো আপেক্ষিক, আর পানি খাওয়ার ব্যাপারটা হলো সবার জন্য পরম বিষয়। অনেকেই মনে করেন যে আইনস্টাইনের আগে আপেক্ষিকতা সম্পর্কে কেউ জানতেন না। আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভুল। আপেক্ষিকতার ব্যাপারটা অ্যারিস্টটলের যুগ থেকে চলে আসছে। অ্যারিস্টটল স্থান এবং সময়কে পরম ভাবতেন এবং বাকি সবকিছুকে সে আপেক্ষিক বলতেন। তবে নিউটন এবং গ্যালিলিওর সময় এসে নিউটন সাহেব বললেন যে না, সময় শুধু পরম, স্থান ব্যাপারটা আপেক্ষিক। তবে আইনস্টাইন এসে বললেন যে সবকিছুই ভুল, আসলে স্থান এবং সময় দুটোই আপেক্ষিক। মহাবিশ্বের একমাত্র পরম বিষয় হলো আলোর গতি। মহাবিশ্বে আলোর গতি ছাড়া সবকিছুই আপেক্ষিক। আইনস্টাইনকে যখন জিজ্ঞেস করা হতো যে অল্প বিষয়ে আপেক্ষিকতা সম্পর্কে আপনি কি বলবেন, তখন তিনি এভাবে ব্যাখ্যা করতেন যে মনে করুন আপনি একটি সুন্দরী মেয়ের পাশে বসে আছেন, তো আপনি অনেক বেশি সময় বসে থাকলেও আপনার কাছে মনে হবে অল্প সময় পড়েছিলেন, কিন্তু আপনি যখন কারোর জন্য অপেক্ষা করেন তখন অল্প সময়কে আপনার কাছে অনেক বেশি সময় মনে হয়। এটা আপেক্ষিকতার সাথে তুলনা করা যেতে পারে, তবে ব্যাপারটা খুব স্থূল, এটার সাথে আপেক্ষিকতার কোনো সম্পর্ক নেই। আপেক্ষিকতার বিষয়টি একটি ছোট্ট গাণিতিক উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করতে পারি। মনে করুন আপনি একটি বাসে করে ভ্রমণ করছেন, আপনার এক বন্ধু আপনাকে বিয়ে জানাতে এসেছে বাস স্টেশনে। এখন বাসে চলতে শুরু করলো, আপনি বাসের মধ্যে বসে আছেন, আপনি দেখবেন আপনি আর আপনার বাস স্থির, অথচ জানালা দিয়ে আপনার বন্ধু এবং স্টেশনের সবকিছু পেছনে চলে যাচ্ছে। অথচ আপনার বন্ধু কি দেখবে, যে স্টেশনে দাঁড়িয়ে আছে, সে দেখবে সে এবং স্টেশনের আশেপাশে সবকিছু স্থির, কিন্তু আপনি যেই বাসে বসে আছেন সেই বাসটি গতিশীল সামনের দিকে আগাচ্ছে। এই যে এক একজনের কাছে ব্যাপারটা এক এক রকম দেখালো, এই বিষয়টাকে আমরা আপেক্ষিকতা বলতে পারি। এগুলো আরো ভালো করে বুঝতে হলে আমাদের প্রসঙ্গ কাঠামো এবং মাত্রা সম্পর্কে ধারণা থাকতে হবে, যেগুলো আমরা আগামী বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন এবার আপেক্ষিকতা সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া যাক। আপেক্ষিকতা মূলত দুই ভাগে বিভক্ত, একটি হলো বিশেষ আপেক্ষিক তত্ত্ব আর একটি হলো সাধারণ আপেক্ষিক তত্ত্ব। কোনো বস্তুর সমবেগে চললে তাকে বিশেষ আপেক্ষিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব, আর যখন বস্তুটি সুষমবেগে চলে না, অর্থাৎ বস্তুটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, তখন বিষয়টাকে সাধারণ আপেক্ষিক তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এটাকে মহাকর্ষক হেতু তত্ত্ব বলা হয়। পৃথিবীর সব থেকে সুন্দর সমীকরণ E=mc², এই সূত্রটি এসেছে এই বিশেষ আপেক্ষিক তত্ত্ব থেকে। আপেক্ষিকতার সবচেয়ে মজার বিষয় হলো দৈর্ঘ্য সংকোচন এবং সময় প্রসারণ। আপনি যখন আলোর বেগে ছুটবেন তখন দেখবেন যে আপনার ঘড়ি স্থির হয়ে গেছে, আপনার সাপেক্ষে সময় চলছে না, আপনার সাপেক্ষে সময় একদম স্থির। তাই আমরা বলতে পারি যে যে বেশি দ্রুত ছোটাছুটি করে তার ঘড়িটি ধীরে ধীরে চলে, এবং যে স্থির তার গতি খুব দ্রুত চলে। যদিও আমরা দৈনন্দিন জীবনে এই ব্যাপারটা বুঝতে পারি না, কারণ দৈনন্দিন জীবনে আমাদের বেগ খুব কম। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আমরা আপেক্ষিকতার শিকার সম্পর্কে জানবো এবং প্রসঙ্গ কাঠামো ও আলোর ধ্রুব বেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে ধীরে ধীরে আমরা আপেক্ষিকতার গাণিতিক ব্যাখ্যা জানবো এবং এগুলো প্রমাণ করার চেষ্টা করব। আশা করি এই সিরিজ শেষে আমরা সবাই বলতে পারবো হ্যাঁ, আমি আপেক্ষিকতা বুঝি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।